নমস্কার বন্ধুরা, সুতন্ময় ট্যাক্স কনসালটেন্টের পক্ষ থেকে আজ আমি আলোচনা করব ওয়াই লাইফ ইন্স্যুরেন্স। আপনি লাইফ ইন্স্যুরেন্সে কেন ইনভেস্ট করবেন। তো এখানে ওয়াই লাইফ ইন্স্যুরেন্সে আপনাকে প্রথমেই বলা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স ইজ এ কন্ট্রাক্ট বিটুইন এ পলিসি হোল্ডার অ্যান্ড ইন্স্যুরার। মানে ধরুন আপনি পলিসি করছেন, তো আপনি পলিসি হোল্ডার আর ইন্স্যুরারের মধ্যে একটা কন্ট্রাক্ট হয়। Insurance pay out a sum of money either on death of the insured person or after certain period. আপনি ইন্স্যুরেন্স পেমেন্ট করছেন একটা সাম অফ মানি, যেটার পরিবর্তে আপনার ডেথ কিংবা একটা সার্টেন পিরিয়ডের পর একটা মানি আপনাকে রিটার্ন করা হয়। লাইফ ইন্স্যুরেন্স ইজ পারচেসড বেসিক্যালি ফর 3 রিজন। আমরা লাইফ ইন্স্যুরেন্স পারচেস করি ন্যূনতম 3টে কারণে: for financial security, for fulfill future financial goal, for add-on feature। হয় আমাদের অর্থনৈতিক সিকিউরিটির জন্য, নয়তো আমাদের ফিউচার ফিনান্সিয়াল গোল সেটা ঠিক করার জন্য। আরও অনেক অ্যাড-অন ফিচার্স ইন্স্যুরেন্স যেগুলো দিয়ে থাকে সেগুলো আমি আলোচনা করছি এই ভিডিওতে। Financial security comes as protection against uncertainties of life. Basically, there are two uncertainties of human life. One, ultimately death. Two, living too long. মানে ফিনান্সিয়াল সিকিউরিটি আসে আমাদের দুটো কারণে। এক হয় যেটা হচ্ছে মানে লাইফের দুর্ঘটনার, এক হচ্ছে আলটিমেটলি ডেথ, হয় আপনার মৃত্যু হয়ে যাচ্ছে কিংবা আপনি অনেক দিন বেঁচে থাকছেন। আমাদের এখন তো যা সিচুয়েশন, এখন বাঁচতে গেলেও তো ওষুধপত্র এইসব তো লাগেই। তো আমাদের লাইফ চালাতেও যে তার জন্য অর্থনৈতিক ক্ষমতার প্রয়োজন, তো সেটাও ইন্স্যুরেন্স আপনাকে প্রোভাইড করে। দেখা যাক কীভাবে। ডিউ টু আলটিমেটলি ডেথ of rates winner, the dependent family members suffer a huge financial problem, which can be calculated through HLV method. HLV is equal to human life value. It is the value that denotes the loss of income and increase in liabilities that your family would have to face in case of your sudden demise. আলটিমেটলি ডেথের ক্ষেত্রে আপনার ফ্যামিলি একটা হিউজ ফিনান্সিয়াল লসের সম্মুখীন হয়। তো এই আমাদের প্রত্যেকের লাইফের একটা ভ্যালু আছে, তো সেটা ভ্যালুর ডিপেন্ড করে আপনি ইয়ারলি কত ইনকাম করছেন। কেননা আপনার যখন ডেথ হবে আপনার ফ্যামিলি মেম্বাররা কিছু না হলেও আপনার তো যেটা ইনকাম করছেন তার উপর তো ডিপেন্ডেন্ট। তো সেই ফ্যামিলি যে আপনার ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বারদের ওপর সেই অর্থনৈতিক যে লসটা আসবে সেটাকে কীভাবে মেটানোর জন্য লাইফ ইন্স্যুরেন্স আপনাকে ভীষণভাবে হেল্প করে। লিভিং টু লং, হয়তো আমরা এখন অনেক কাল আপনি মারা গেলেন না, আপনি মারা যাবেন কেন? এখন সুস্থ সবল আছেন, কেন মারা যাবেন? কিন্তু আপনার বেঁচে থাকতে গেলেও আপনার টাকার প্রয়োজন। যেমন অ্যাভারেজ অফ লাইফ এক্সপেক্টেন্সি অফ ইন্ডিয়ান অ্যাট বার্থ ইন 1951 ওয়াজ জাস্ট 41 years, which is now increased 70 years due to increased medical facility. 1951 সালের মধ্যে যাদের জন্ম তাদের 41 years অ্যাভারেজ লোকের ডেথ ছিল। তো এখন সেটা হয়েছে 70 years ডিউ টু ইনক্রিজ অফ মেডিকেল ফেসিলিটি। মানে আপনি মেডিকেল ট্রিটমেন্টের দ্বারা এখন 70 বছর বয়স অবধিও মানুষ বাঁচছে। 2040 সালে আমরা একটা এক্সপেক্ট করছি যে 81 years পর্যন্ত মানুষ বাঁচবে। কিন্তু এই 81 years পর্যন্ত বাঁচতে গেলে আপনার লাইফ চালাতে গেলে যে মেডিকেল খরচা, যে আনুষঙ্গিক খরচ, সেটা তো চালাতে গেলে আপনার অর্থনৈতিক দিক থেকে দুর্বল হলে তো আপনি তো চালাতে পারবেন না। তো সেটার জন্য আপনাকে লাইফ ইন্স্যুরেন্সের কাছে যেতে হবে। নর্মালি পিপল রিটায়ার অন দেয়ার 60s। মানে ধরুন আপনি নর্মালি পিপল কি হয়, নর্মালি মানুষজন 60 বছর বয়সে রিটায়ারমেন্ট হয় উইথ নো রেগুলার ইনকাম ইন হ্যান্ডস। 60 বছর বয়সের পর যখন তারা রিটায়ার হয় তখন তাদের হাতে কোনো ইনকাম থাকে না।
এবং তাদের বাকি যে 20 বছর যেটা বাঁচছে, তো সেই বাঁচার জন্য তাদের মেডিকেল ট্রিটমেন্ট, তাদের ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার্স যারা আছে তাদেরকে দেখভাল করার জন্য যে অর্থনৈতিক দিকটা আপনার দরকার হয়, সেটাও আপনাকে লাইফ ইন্স্যুরেন্স প্রোভাইড করবে। কারণ ধরুন 60 বছর বয়সের পর যখন আপনার রেগুলার ইনকাম, যেটা মান্থলি যে রেগুলার ইনকাম হতো, সেই ইনকামটা বন্ধ, তখন আপনি কিভাবে চালাবেন? তার জন্য তো টাকার দরকার, তার জন্য তো অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া দরকার। তো সেই কারণে আমাদের ইন্স্যুরেন্সের হাত ধরতে হয়। লাইফ ইন্স্যুরেন্স ফুলফিল ফিউচার ফিনান্সিয়াল প্ল্যান। In life span of human being, future financial goal will be child education, daughter's marriage, old age pension provision, estate and property creation. আমাদের লাইফ ইন্স্যুরেন্স ফিউচার ফিনান্সিয়াল মানে আপনার ভবিষ্যতে যে অর্থনৈতিক যে গোলটা আছে সেটা ফুলফিল করে। তো কিভাবে? আর এই অর্থনৈতিক গোলগুলো কি হয়? হয় আমাদের চাইল্ড এডুকেশন, নয় আমাদের কন্যার বিয়ে, নয় আপনি যখন ওল্ড এজ, যখন আপনার বয়স বাড়বে তখন যে পেনশন, সেই প্রভিশনটাও লাইফ ইন্স্যুরেন্স করে থাকে। এবং ধরুন আপনি ভবিষ্যতে একটা বাড়ি কিনছেন, হ্যাঁ, এখন অনেক ব্যাংকই আপনাকে লোন দেবে, হয়তো 40%, 14% কিংবা বিলো 20%-এ অনেক লোন দেবে। কিন্তু সেই লোনের ক্ষেত্রেও সেই লোনটা বেটার না আপনার কাছে লাইফ ইন্স্যুরেন্সটা বেটার, সেটা আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে বোঝাচ্ছি। চিলড্রেন এডুকেশন থ্রু লাইফ ইন্স্যুরেন্স, মানে আপনি ধরুন আপনার মানে বাচ্চার ভবিষ্যতের পড়াশোনার জন্য একটা হিউজ মানির দরকার হয়, তো সেটাও এই লাইফ ইন্স্যুরেন্সে আপনাকে প্রোভাইড করবে। কারণ আপনি আপনার যখন হিউজ মানির দরকার হবে, তখন তো আপনার কোথাও থেকে মানে আপনার তো ওই মানে টাকার গাছ নেই আমাদের কারোরই। তো সেটার জন্য আমাদের কি করতে হয়? ইন্স্যুরেন্সেরই হাতটা ধরতে হয়, যাতে ইন্স্যুরেন্স সেই সার্টেন অ্যামাউন্টটা আমাকে দিতে পারে। ডটার ম্যারেজ, ধরুন আপনার কন্যার বিয়ে দেবেন, তখন তো আপনার এখন একটা কন্যার এখন বিয়ে দিতে গেলে এটা মিনিমাম একটা 20 থেকে 25 লাখ টাকা খরচা হয়। তো সেটার জন্য আপনাকে ব্যাংকে আপনি টাকা রাখতেই পারেন, কিন্তু সেখানে কত ইন্টারেস্ট পাবেন? সেক্ষেত্রে আপনার হিউজ রিটার্ন এবং আপনার মানে ডেথ অ্যাবিলিটি, তারপর হচ্ছে ডিসএবিলিটি অ্যাবিলিটি, সব কিছুর এই লাইফ ইন্স্যুরেন্স আপনাকে প্রোভাইড করে থাকে। পেনশন ওল্ড এজ প্রভিশন থ্রু লাইফ ইন্স্যুরেন্স, ধরুন আপনি আফটার রিটায়ারমেন্ট যখন আপনার রেগুলার ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে, তখন আপনাকে চালাতে গেলে তো টাকার দরকার। তো তখন টাকাটা তো আপনাকে, আপনি যদি না যখন কাজ করছেন তখন যদি না সেখান থেকে কোনো প্রভিশন করে থাকেন, তাহলে তো সেই টাকাটা পাবেন না। তো সেই টাকাটা প্রভিশনের জন্য আপনাকে লাইফ ইন্স্যুরেন্সের কাছেই আসতে হবে। এবার এখানে বোঝাই, আপনি ধরুন একটা বাড়ি কিনতে চাইছেন, সেখানে আপনি লোন ইজিলি নিতে পারেন, যে কোনো ব্যাংক এখন আপনাকে লোন দিয়ে দিতে পারে। কিন্তু লোন নেওয়া বেটার না, আপনি লাইফ ইন্স্যুরেন্সের হাত ধরে সেই আপনার বাড়ি কেনার স্বপ্নটা ফুলফিল করবেন, সেটা আপনি দেখাচ্ছি। ইন টুডেস সিনারিও ব্যাংকস চার্জিং মান্থলি ইএমআই 1000 রুপিস পার লাখ। ধরা যাক যে 1000 টাকা পার লাখে আপনার কাছে ইএমআই চাইছে। লোন ফর 20 years অফ টার্ম, মানে আপনার 20 বছরে আপনাকে 1000 টাকা করে দিতে হবে পার লাখ। আপনি যত লাখ টাকা লোন নিচ্ছেন, 20 বছর আপনাকে 1000 টাকা করে পার লাখে ইএমআই দিতে হচ্ছে। সাপোজ সুরেশ হ্যাজ টেকেন হাউজিং লোন অফ 25 lakhs rupees, then he has to pay monthly EMI of rupees 25,000 next 20 years. By paying 25,000 monthly EMI, ধরুন সুরেশ একটা হাউজিং লোন নিল 25 lakhs, তাকে 20 বছরের জন্য 25,000 মান্থলি ইএমআই ভরে যেতে হবে। তো আপনি যখন ব্যাংক থেকে ইএমআই লোন নিচ্ছেন, তো ব্যাংক আপনাকে কি করছে, আপনি দেখবেন আপনার সমস্ত ডকুমেন্টস ব্যাংক জমা নিয়ে নেয়, এমনকি আপনার যে এগ্রিমেন্টটাও সেটাও ব্যাংকের কাছে জমা রাখতে হয়। তো এখানে ব্যাংক কি করছে, আপনাকে
ওই বাড়িতে থাকার পারমিশন দিচ্ছে। আপনি যতদিন না ওই লোন শোধ করছেন ততদিন ওই বাড়ির মালিক আপনি নন। কারণ আপনি যখনই বাড়ির ওই লোন শোধ করা হয়তো বন্ধ করে দিলেন, হয়তো কোনো কারণেই বন্ধ করে দিলেন, হয়তো দিতে পারছেন না, হয়তো ফিনান্সিয়াল প্রবলেমের জন্য দিতে পারছেন না, তখন আপনাকে ওই বাড়ি থেকে বার করে দেবে ব্যাংক। কিন্তু আপনি যদি সেই টাকাটাই ধরুন 25,000 রুপিস আপনি যদি ইএমআই করেন, এখানে দেখাচ্ছি আমি একটা, অন কন্ট্রাক্ট সুরেশ ফ্রেন্ড রাজেশ হ্যাজ ব্রট ইন্স্যুরেন্স পলিসি অফ 60 lakhs ফর মান্থলি প্রিমিয়াম 25,000 rupees, keeping in mind concept of state property creation through life insurance. সুরেশেরই বন্ধু রাজেশ কি করেছে, 25,000 করে 20 বছর দিয়ে 60 লাখের একটা প্রিমিয়াম করেছে। তো সেই 20 বছরের মধ্যে যদি রাজেশের কিছু হয়েও যায়, তখন তার ফ্যামিলি 60 লাখ তো ফেরত পাবেই, প্লাস কিছু বোনাস। ইন সেম সিচুয়েশান যদি সুরেশের যদি কিছু হয়ে যায়, তাহলে রাস্তায় চলে আসবে। তো আপনারা এখান থেকেই বুঝতে পারছেন, ধরুন আপনি একটা লাইফ ইন্স্যুরেন্স আপনি বাড়ি একটা কিনতে চাইছেন, সেখানে আপনি 20 বছর ধরে ইএমআই 25,000 টাকা করে মান্থলি ইএমআই দিয়ে, আপনি যদি সাপোজ আপনার 20 বছরের মধ্যে কোনো ডেথ হয়ে গেল, তখন তো আপনার ফ্যামিলি ধরুন ওই ইএমআই শোধ করতে পারছে না, তখন আপনার ফ্যামিলির কী হবে? আপনার লোন নিয়ে বাড়ি কেনা মানে আপনার একটা হয়তো সম্পত্তি আপনি করছেন, কিন্তু সেটার উল্টে সেই সম্পত্তি আপনাকে গিলে খাবে। কারণ দুশ্চিন্তা, যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারদের কী হবে? আর যদি আপনি ফিনান্সিয়াল ডাউন হয়ে যান, তাহলে ইএমআই যদি না দিতে পারেন, আপনাকে ফ্যামিলি সমেত বাড়ি থেকে বার করে দেবে ব্যাংক ওর মালিকানা নিয়ে নেবে। সেখানে যদি আপনি 20 বছরের জন্য 25,000 মান্থলি দিয়ে একটা ইন্স্যুরেন্স কেনেন, তো সেখানে 20 বছর পর আপনার যে মানে বাড়ি কেনার যে স্বপ্ন, সেটা তো ফুলফিল হবেই। সঙ্গে আপনার যদি 20 বছরের মধ্যে কোনো কিছু হয়ে যায়, তো সেখানে আপনার ফ্যামিলি 60 লাখ টাকা পাবে, সঙ্গে আরও কিছু বোনাস। এবং 20 লাখের যে ইন্স্যুরেন্স কিনেছেন, সেটা পার ইয়ার আপনার বোনাসের সাথে সেটা বাড়তে থাকবে। তো এখানেই বুঝতে পারছেন কিভাবে একটা বাড়ি তৈরির ক্ষেত্রেও আপনাকে ইন্স্যুরেন্স হেল্প করে। এবার আসি অ্যাড অন ফিচার্স, মানে অনেক এমন ফিচার্স আছে যেগুলো লাইফ ইন্স্যুরেন্স দিয়ে থাকে। ইনকাম ট্যাক্স বেনিফিট, নন ট্যাক্সেবল ম্যাচুরিটি প্রিমিয়াম, মানে ইনকাম ট্যাক্স বেনিফিট আপনি 80Cতে 1,50,000 পর্যন্ত কী বলে ডিডাকশন পাবেন। আর হচ্ছে নন ট্যাক্সেবল ম্যাচুরিটি রিটার্ন, মানে আপনি যে রিটার্ন, ধরুন আপনি 20 বছরের জন্য একটা প্রিমিয়াম করেছেন, 20 বছরের পর যখন সেটা রিটার্ন পাচ্ছেন, তখন যে রিটার্নটা যে সাম অফ মানি রিটার্ন পাচ্ছেন, সেটা নন ট্যাক্সেবল। সেই ইনকামটা আপনার, তার ওপর কোনো ট্যাক্স আপনাকে দিতে হবে না। 2 হচ্ছে ইজি লোন ফেসিলিটি, আপনি আপনার লাইফ ইন্স্যুরেন্স থেকে খুব ইজিলি লোন নিতে পারেন। এবং আপনাকে যে কোনো ব্যাংক লোন দেওয়ার জন্য তারা যে কোলাটারাল চায়, তারা যে আপনাকে কোনো কিছু জমা রেখে, যার মর্গেজ রেখে যদি লোন দিতে চায়, তাহলে আপনি এই আপনার পলিসিটাকে কোলাটারাল হিসাবে ইউজ করতে পারেন। এবং মানি ইন সেফ হ্যান্ড, মানে ধরুন আপনি আপনার বাড়িতে টাকা জমিয়ে রাখছেন, সেখানে আপনার কোনো ডেথ হয়ে গেল বা কোনো কিছু হয়ে গেল, তখন আপনার ফ্যামিলি মেম্বাররা সেই টাকা নিয়ে কি করবে আপনি জানেন না। সেখানে যদি আপনি লাইফ ইন্স্যুরেন্স করে রাখেন, তাহলে আপনি জানছেন আপনি যে নামের নমিনি করে রাখছেন, পার্টিকুলার সেই ব্যক্তি আপনার জমানো টাকাটা পাবেন। অ্যান্ড সোভেনিয়ার গ্যারেন্টি, যেটা আজ পর্যন্ত শুধুমাত্র লাইফ ইন্স্যুরেন্সের কাছেই আছে, যে সেন্ট্রাল গভর্নমেন্ট আপনার যে সাম অ্যাসিওর প্লাস যে ইয়ারলি যে বোনাস এতদিন ধরুন ডিক্লেয়ার হয়ে গেছে, সেই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে
রিটার্ন করতে বাধ্য, যেখানে ব্যাংকক দেয় না, কোনো ব্যাংকও ন্যাশনালাইজড কোনো ব্যাংকও দেবে না। তাদের একটা সার্টেন অ্যামাউন্ট থাকে, আপনার যত টাকাই থাকুক, ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে আপনাকে ওই সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত রিটার্ন করবে। কিন্তু এলআইসি যদি মানে দেউলিয়া হয়ে যায় তাহলে আপনার যে সাম অ্যাসিওর যেটা দিচ্ছেন প্লাস যে ইয়ারলি যে বোনাসটা ডিক্লেয়ার অলরেডি হয়ে গেছে, সেই বোনাস সমেত আপনার সাম অ্যাসিওরটা সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে দিতে বাধ্য। তো এখানে যেটা বলছিলাম, ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আপনি এইটিসিতে 1,50,000 পর্যন্ত ডিডাকশন পাবেন। এমনকি আপনি যখন যে রিটার্ন যে টাকাটা পাবেন, ম্যাচুরিটিতে যে টাকাটা পাবেন, সেটা সেকশন 10 অ্যান্ড 10D-তে ফুললি এক্সেম্পটেড ইনকাম। অ্যাডিশনাল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স প্রোভাইড অ্যাডিশনাল ইন্স্যুরেন্স বেনিফিট থ্রু রাইডার্স। মানে ধরুন এখানে লাইফ ইন্স্যুরেন্স আপনাকে যে অ্যাডিশনাল বেনিফিটগুলো দিচ্ছে তার মধ্যে হচ্ছে এডিডিবি, অর্থাৎ আমাদের ইন্স্যুরেন্সের ভাষায় যেটাকে এডিডিবি বলি, অর্থাৎ অ্যাক্সিডেন্ট, ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট। ধরুন আপনার ইন্স্যুরেন্স চলাকালীন অ্যাক্সিডেন্টে ডেথ হয়ে গেল বা কোনো ডিসেবিলিটি হয়ে গেল, তখন আপনার কি হচ্ছে, প্রিমিয়াম ওয়েভার বেনিফিট, মানে আপনাকে যে প্রিমিয়ামটা দিতে হচ্ছে সেই প্রিমিয়ামটা আর দিতে হবে না। অ্যান্ড টার্ম রাইডার হচ্ছে আপনার যে পলিসি করা আছে সেই রিটার্নটা, আপনি যে অ্যামাউন্ট রিটার্ন পাবেন রিটার্নের টাইমে, সেই রিটার্নটা আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আবার অন্য কোনো দিন আসবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।